তুই বাবা বলে ডাকবি না। তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা করে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, মা ঠিকই বলে, আপনি একটা অপদার্থ ছেলে। আপনি শুধু আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী না, আমার গর্বের সন্তান নষ্টের জন্য দায়ী আপনি। প্রিয় দর্শক, আবারও চলে এসেছি আমাদের আড্ডায়। আমি বৃষ্টি, সঙ্গে আছেন আপনাদের সকলের প্রিয় মোটিভেশনাল স্পিকার ফারহান শাফি। আজ আপনাকে আমাদের শোতে পেয়েছি। ইউর মোস্ট ওয়েলকাম ফারহান শাফি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে জমিয়ে আড্ডা হবে, তবে তার আগে আপনার একটা ভিডিও দেখে নিন। প্রিয় দর্শক, আমরা এখন স্ক্রিনে দেখব ফারহানের ফার্স্ট ভাইরাল মোটিভেশনাল ভিডিও। হাই গাইস, দিস ইজ ফারহান শাফি। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে। আজকের টপিক সানগ্লাসের সেলিব্রিটি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? আমাদের পাড়ার পুজো উৎসব, স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি এলাকার বিভিন্ন প্রোগ্রাম, আমাদেরই প্রিয় সেলিব্রিটিরা আসেন অতিথি হয়ে। আমরা সবাই গিয়ে সেখানে ভিড় জমাই, সামনে থেকে তাদের জীবনের স্ট্রাগল স্টোরি শুনি। ওনারা খুব সুন্দর করে সাজিয়ে কথা বলেন, তাই না? লাইক, আমি এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি। বর্ষায় টিনের চালের ফুটো দিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির জল চোখের ঘুম কেড়ে নিয়েছে। পাবলিক বাসের ভিড়ে এক পায়ে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছেছি। আজ আমার কাছে বাড়ি গাড়ি সব আছে। আপনারা যদি চান আপনাদেরও হবে, বাস মেহনত করে যেতে হবে। শুনে খুব মজা পাই না? খুব আনন্দ পাই। ওনাদের লাইফ স্টোরি শুনে ইন্সপায়ার হই, ওনাদেরকেই জীবনের রোল মডেল বানিয়ে ফেলি। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আমাদেরই সেই পছন্দের সেলিব্রিটিদেরকে টিভির পর্দায় দেখতে পাই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে। বাড়ি বানান ডাঙ্কি প্রোম্যাক্স বার দিয়ে, আপনার ঘাড় বেঁকে যাবে, ঘর বেঁকাবে না। বাড়িটি তৈরি করুন জোকার মাস্তানা সিমেন্ট দিয়ে, আপনি মারা যাবেন, বাড়ি কিন্তু অটুট থাকবে। কি বাজারে নতুন কার খুঁজছেন? আর খোঁজাখুঁজির দরকার নেই, চলে এসেছে নিউ টার্টেল কার, যেটা আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে আপনার পকেট খালি হওয়ার আগেই। পরবর্তী চ্যানেলে এই সমস্ত অ্যাডভার্টাইজের অপোজিটে আমরা নতুন নিউজ দেখতে পাই। আমাদেরই পছন্দের সেলিব্রিটিরা এই সমস্ত অ্যাডভার্টাইজের জন্য তাদের বাজেট রাখেন কোটি কোটি টাকা। আপনার আমার পছন্দের সেলিব্রিটিদের বাজেট হিসাবে কোম্পানি যে টাকাটা ইনভেস্ট করে, সেটা কিন্তু ওসুল হয় আপনার বাবার ঘাম ঝরানো টাকায়। আপনার বাবার শখের বাড়িটা, যেটা আজও অসম্পূর্ণ, সেটা কিন্তু অনেক আগেই সম্পূর্ণ হওয়ার কথা ছিল। আপনার পছন্দের গাড়িটা, যেটা আজও আপনি কিনতে পারেননি, অনেক আগেই কিনে নিতেন। যদি না থাক, নিজের থেকেই বুঝে নিন। আমাদের পছন্দের সেলিব্রিটিরাই আমাদের জীবনের সমস্ত প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন, পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক জিনিসেরও অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন, যেগুলোর ব্যবহার থেকে ওনারা দূরে থাকলেও আমাদেরকে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আমরা তাদের প্রতি বিশ্বাস রেখে সেগুলো ব্যবহার করি। শুধু কি তাই, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডারও কিন্তু আমাদের পছন্দের সেলিব্রিটিরাই, এবং সেখানেও তাদের একটা মোটা অঙ্কের বাজেট থাকে। আজও পর্যন্ত আমরা স্কুল কলেজ পড়ুয়া মেধাবী কোনো ছাত্রছাত্রীকে, দরিদ্র পরিবারের মেধাবী কোনো সন্তানকে কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে দেখেছি? দেখব কি করে? এসব নিয়ে আমরা কখনো ভাবি না, কারণ যাদেরকে আমরা রোল মডেল হিসেবে বেছে নিয়েছি তারা আমাদের বিবেককে জাগ্রত করতে অক্ষম। আমাদের বিবেককে জাগ্রত করতে, সমাজটাকে সুস্থ রাখতে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আমাদের স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে অতিথি হিসাবে যদি পেতাম ডক্টর নীলাঞ্জনা সান্যালকে, যার একটা বক্তব্যই যথেষ্ট একটা জীবন বদলে দেওয়ার জন্য, যার বক্তব্য শুনে কানও তৃপ্তি পাই। শুধু ডক্টর নীলাঞ্জনা সান্যাল কেন, এছাড়া আরও অনেক মহান ব্যক্তিগণ আছেন, যেমন মৃণাল চক্রবর্তী, ডক্টর বিকাশ দিব্যাকীর্তি। আজকের দিনে দাঁড়িয়ে আরও একজন মহান ব্যক্তির নাম না নিলে খুব বড় অন্যায় হবে, যেটা করতে চাই না। কেমন হতো যদি ডক্টর সোনাম অংচুংয়ের মতো মহান ব্যক্তিগণরা আমাদের যুব সমাজের রোল মডেল হতো? সেই দিনটা মনে হয় খুব বেশি দূরে নয়। মানবতা শুধু বইয়ের পাতায় বাক্যে সাজানো থাকবে, মানুষের মাঝে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক যেমন মিউজিয়ামে অবশিষ্ট স্ট্যাচুর দেখা মিলে বিলুপ্ত ডাইনোসরের। কাকে আপনি আপনার জীবনের ইন্সপিরেশন হিসেবে বেছে নেবেন, কাকে আপনি আপনার জীবনের রোল মডেল বানাবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বিচারটা করবেন সানগ্লাস পরে নয়, সানগ্লাসটা খুলে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা। সত্যিই খুব সুন্দর, একেবারেই আলাদা। আমরা তো আপনার এরকম ভিডিও অনেক দেখেছি। যেমন আরেকটি সুন্দর ভিডিওতে আপনি বলেছেন, মানুষ মানুষের সফলতার সংগ্রামকে কোনোদিনই আপন করে নিতে পারে না, মানুষ মানুষের সফলতাটাকে আপন করে নেয়। এটা কি নিজের জীবনের সংগ্রামের কাউকে পাশে না পাওয়ার থেকে শিক্ষা? স্পিচটা আমার হলো, কথাটা আমার ওয়াইফের ছিল। ওয়াও, রাবনে বানা দি জোড়ি। আপনি এখন সাকসেসফুল মোটিভেশনাল স্পিকার। আজকাল অনেক মোটিভেশনাল শোতে অ্যাটেন্ড করছেন। আফটার সাকসেসে আপনি কতটা হ্যাপি?
সাকসেস কিনা জানি না, যদি সত্যিই সাকসেস হই তবে এতটুকু বলতে পারি, সাকসেসের সঙ্গে হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই। সফল মানুষেরা বোধহয় সুখের ছোঁয়া কমই পায়, কখনো সুখ বাঁচানোর রেসে, কখনো কোনো কিছুর খোঁজে, হয়তোবা কোনো মানুষের খোঁজে। আমরা জানি আপনি বিবাহিত, তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আজও কোনো মানুষের খোঁজে আছেন। তবে আমরা পার্সোনাল কোনো কোয়েশ্চেনে যাব না। আমরা সবাই জানি সফলতা পেতে প্রচুর স্ট্রাগল করতে হয়। আপনি নিজের স্ট্রাগল থেকে কি শিখলেন? আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের প্রতিভার লড়াইটা অনেক মজার হয়। আমরা যখন আপনাকে কাছে পেয়েছি, আমরা একটু শুনতে চাই আপনার জীবনের সফলতার আগের স্ট্রাগলের কথা। আমি যখন আমার কেরিয়ার গড়তে ব্যস্ত, ঠিক সেই সময় আমার পরিবার আমাকে ভিন্ন পথে হাঁটতে বাধ্য করে, যেটার জন্য আমি তখন মোটেও প্রস্তুত ছিলাম না। শোনো মা, ফারহান আমার ছেলে হলেও ওর ব্যাপারে কোনো কিছু গোপন করতে চায় না। মা হিসাবে এটা স্বীকার করতেই হবে। ফারহান খুব ভালো ছেলে, কিন্তু কোনো কাজের না, একেবারেই অপদার্থ। পুরুষ মানুষের মূল্য উপার্জনের, সেটা আমার ছেলে বোঝে না। আমার এই অপদার্থ ছেলেটাকে তোমাকেই মানুষ করতে হবে। মা, দাদা, আমরা এখন আসছি, চল। আপনার সঙ্গে আমার বিয়ে হলেও আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। কথাটা শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি। আমি এখন বিয়ে করতে চাইনি, পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি। আসলে আমি এখন কেরিয়ারে ফোকাস করতে চান কি, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনি আমার ব্যাপারে কিছু না জানলেও আমি আপনার ব্যাপারে সবকিছু জানি। আমার ব্যাপারে সবকিছু জানেন কিভাবে? বলছি, তার আগে আপনাকে একটা জিনিস দেখাই। এই ভিডিওটা দেখুন। এর আবার নতুন কি দেখো? এটা তো আমার ভিডিও। শোনেন তাহলে। তোর এতক্ষণ আসার সময় হলো, আমি কখন থেকে ওয়েট করছি। তাও তো এসেছি, হয়তোবা আমাকে আর দেখতেই পেতিস না, না ফেরার দেশে রওনা দিচ্ছিলাম। এইসব তুই কি বলছিস? তুই আসার আগে খাবারটা অর্ডার দিয়ে রেখেছিলাম। রাহুলের সাথে আমার সব রকমের সম্পর্ক হয়ে গেছে, তারপরেও ও ওর বাড়ির পছন্দের মেয়ের সাথে বিয়ে করছে। আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। কিছুদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি, সেই সময় একটা নোটিফিকেশন আসে। ভিডিওটা প্লে করার পরে আমি আর সুইসাইড করতে পারলাম না। একটা ভিডিওতে তোর প্রাণ বাঁচিয়ে নিল। কই দেখি কি ভিডিও? তোর ফোনে লিংক পাঠিয়ে দিচ্ছি। হাই গাইস, আজকের ভিডিও ছোট্ট একটা টপিক নিয়ে। আজকের টপিক আপনি নিজেই। টপিকটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যার বুদ্ধি আছে, বিবেকবোধ, আত্মসম্মানবোধ, দায়িত্ব জ্ঞান আছে, তার জীবনে একবারের জন্য হলেও আত্মহত্যার ঝোঁক গ্রাস করেই। সেই আত্মহত্যার ঝোঁক যদি আপনাকেও গ্রাস করে, তখন কি আপনি সুইসাইড করবেন? আচ্ছা, একবার ভাবুন তো, আপনার খুব কাছের মানুষ, খুব প্রিয়জন, সে যদি সুইসাইড করতে চায়, তখন কি আপনি তাকে সুইসাইড করতে বলবেন না বারণ করবেন? যদি আপনার কাছের মানুষদের বারণ করতে পারেন, তাহলে নিজেকে কেন আটকাতে পারবেন না? আপনার কাছের মানুষদের বারণ করবেন কারণ আপনি তাদের ভালোবাসেন। আচ্ছা, একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি নিজেকে ভালোবাসেন না? নিজের প্রতি যদি একটুও ভালোবাসা থেকে থাকে, তাহলে নিজের জীবনের সংগ্রামে নিজেকে সঙ্গী করতে শিখুন। তারপর আমি বাড়ি ফিরে দেখি মা আমাকে আপনার ফটো দেখে বলছে, এই ছেলেটার সাথে তোর বিয়ের কথা চলছে। প্রথমে তো আমি ভেবেছিলাম ভিডিওতে আপনাকে দেখে ক্রাশ খেয়ে ভুল দেখছি না তো। বারবার আপনার ফটোর সঙ্গে ভিডিও ছেলেটাকে মিলাচ্ছিলাম। দুদিন পরে আপনার মায়ের সঙ্গে ওর ফোনে কথা হয়, উনি আপনার ব্যাপারে সব বলেছেন। দেখেছেন, আপনি আমার ব্যাপারে সবই জানেন, অথচ আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আমি খুব সাধারণ একটা মেয়ে, গ্র্যাজুয়েশন কমপ্লিট, বাংলায় অনার্স, একটা নার্সারি স্কুলে পড়াতাম। আজ থেকে আরও একটা পরিচয়ে জড়ালাম, আপনার স্ত্রী, সাথে আপনার স্বপ্ন পূরণের পথের সঙ্গী। আমি আপনার হাজব্যান্ড,
সাধারণত হাজবেন্ডরা তার ওয়াইফের স্বপ্ন পূরণের সাহারা হয়, আর আপনি আপনার হাজবেন্ডের স্বপ্ন পূরণের পাশে থাকতে চাইছেন। প্রথমত আমি আপনার স্ত্রী, আমি আপনাকে আপনি করে বলতেই পারি, কিন্তু আপনি আমার স্বামী, আপনি কেন আমাকে আপনি করে বলছেন? বিয়ের পর সবাই হ্যাপি থাকলেও আমি চিন্তিত ছিলাম আমার কেরিয়ার নিয়ে। বৌমা, তুমিও বসে পড়ো। না না মা, আমি এখন খাবো না, সবার খাওয়া হয়ে যাক, তারপর আমি আর আপনি খেয়ে নেব। এতদিন যা করলি, এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই কিছু একটা কর। তোর বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে হবে, আগের মতো চললে তোর হবে না। তুই যেটা নিয়ে পড়ে আছিস তার কি ভবিষ্যৎ আছে? তুই তো প্রত্যেকবার ব্যর্থ হয়েছিস। কিরে, কিছু বলছিস না যে? চুপ করে গেলি কেন? ঠিক আছে মা, আমি দেখছি। তুমি সব কিছু ছেলেটার উপর চাপিয়ে দিচ্ছ কেন বলো তো? ওর বয়স এখন ইনকাম করার না, কেরিয়ার নিয়ে ভাবা, আর ও সেটাই করছে, কোনো ভুল করছে না। তুই খেয়ে নে বাবা। পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, মায়ের কথা মতো সব কিছু ছেড়ে পরিবারের হাল ধরার সিদ্ধান্ত নিই। ঠিক সেই সময় মায়ের কথায় মন খারাপ করেছেন? একটা কথা কি জানেন, মানুষ মানুষের সফলতা সংগ্রামকে কখনো আপন করে নিতে পারে না, হোক না সে যতই কাছের মানুষ, আপন হয় শুধু সফলতা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার পাশে থাকবো। এখান থেকে কাছাকাছি একটা নার্সারি স্কুলে আমার বান্ধবী পড়ায়, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ওদের নাকি বাংলা টিচার লাগবে। আমি এই কাজে অভ্যস্ত, আশা করি সিলেক্ট হয়ে যাব। খুব বেশি হয়তো বেতন পাবো না, কিন্তু যতটুকু পাবো সংসারের হাল ধরা যাবে। তুমি পাগল হয়েছো? আমি থাকতে তোমাকে কেন সংসারের হাল ধরতে হবে? স্বামী যদি স্ত্রীর ঢাল হয়ে সবসময় প্রোটেক্ট করতে পারে, তাহলে স্ত্রী কেন স্বামীর সাহারা হতে পারবে না? আপনি আমাকে না করবেন না প্লিজ। সেদিন আমার স্ত্রী আমাকে শুধু সাহসই দেয়নি, সে আমার হারিয়ে যাওয়া আমিকে ফিরিয়ে দিয়েছে, আমার মৃত প্রায় সত্তাকে আবারও জাগ্রত করেছে। এই নিন মা চা। বাবা ওঠেন, চা খেয়ে নিন। ওই ওঠো, চাটা খেয়ে নাও। মা, আপনাদেরকে একটা কথা বলার ছিল। কি কথা বৌমা? আপনারা তো জানেন বিয়ের আগে আমি একটা নার্সারি স্কুলে পড়াতাম। এখানে কাছাকাছি একটা নার্সারি স্কুল আছে, সেখানে আমি পড়াতে চাই। আপনারা আমাকে বাধা দিবেন না প্লিজ। শুধু শুধু স্বপ্ন সাজানোই হলো। বৌমা যদি ইনকাম করতে শুরু করে তাহলে তো তোমার ছেলে রাস্তা ক্লিয়ার। শোনো, আমার ছেলে বোকা না, তুমি ওর বর্তমান দেখছো, আর ওদিকেও নিজের ভবিষ্যৎ সাজাচ্ছে। যারা ভবিষ্যৎ সাজাতে ব্যস্ত থাকে তাদের বর্তমানটা একটু এলোমেলোই হয়। তোমাদের বাপ ছেলেকে নিয়ে জ্বালায় পড়েছে আমি। সিমরন বড় হচ্ছে, সেদিকে খেয়াল আছে? সিমরানকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সিমরানের জন্য আমার ফারান আছে। আপনার জন্য কফি তুমি খেয়ে নাও, আমি খাবো না। উইদাউট সুগার। ঠিক আছে, রাখো। বাংলায় অনার্স, সাহিত্যপ্রেমী মানুষ আমি। মানুষকে দেখি তার প্রয়োজন পছন্দ একটু হলেও বুঝতে পারি। তাহলে তো বলতেই হয় আমি ভীষণ লাকি, আর এটার জন্য মাকে ধন্যবাদ দেওয়া দরকার। কি লিখছেন? এই আমার যা কাজ, ভিডিও বানানোর জন্য টপিকগুলো টুকটাক লিখে রাখতে হয়। সব সময় তো আর সব কিছু মাথায় আসে না, তাই নোট করে রাখছি। ছোট্ট একটা ভিডিওর পিছনে প্রচুর মেহনত করতে হয়, তাই না বলেন? জি ম্যাডাম, ছোট্ট একটা 5 মিনিটের ভিডিওর জন্য 1 দিন 2 দিন এমনকি 5 দিনেরও মেহনত করতে হয়। মানুষ ধোকা দিলেও ঈশ্বর কখনো ধোকা দেয় না। একদিন দেখবেন ঠিকই আপনার পরিশ্রমের মূল্য পাবেন, কখনো হতাশ হবেন না। হতাশ হলেই বা সমস্যা কোথায়? হতাশায় ভুগলে আশার দিশা দেখানোর জন্য তুমি তো আছো, আমার সাহিত্য প্রেমী বউ। সিমরন, তোর বাবার ওষুধটা নিয়ে আয় তো। ওদিকে বাবার অসুস্থতা ক্রমাগতই বাড়তে থাকে। আমার ব্যর্থতার কারণে পরিবারের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে আমার স্ত্রীর কাঁধে।
কাছে কিছু টাকা হবে? কাল রাত থেকে তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ, ওষুধ ফুরিয়ে গেছে। মা, মাস তো এখনো শেষ হয়নি। আমার কাছে 1700 টাকা মতো আছে। এই টাকাগুলো নিয়ে আপনার ছেলেকে ওষুধ আনতে বলুন। এই মাসে টাকাটা পেলে পুরো মাসে ওষুধটা আনা যাবে। এই নিন। বৌমা, তুমি আমাকে 1000 টাকা দাও। এখনো মাস শেষ হতে 4 দিন বাকি, তোমার তো দরকার পড়বে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি 200 টাকা রাখছি, এতেই আমার হয়ে যাবে। এইগুলো ধরুন। এখন আমি আসি। তোর বাবার ওষুধ নেওয়ার জন্য তোর বইয়ের কাছ থেকে টাকা নিতে হয়, এর থেকে লজ্জার কি হতে পারে? তুই তো স্বপ্ন নিয়ে পড়ে থাক। কি করছিস তানিয়া? এই তো স্কুল থেকে বেরোচ্ছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। বাবা, বলছিলাম আমার ফোন পেতে 10,000 মতো টাকা পাঠাও না। তুই তো জব করছিস, আবার মাঝে মধ্যে আমার কাছ থেকে টাকা নিচ্ছিস। এত টাকা কি করছিস? আমি তোমাকে কি করে বলবো বাবা, আমার স্যালারি থেকে সংসারের খরচটাই বেশি। কি হলো, কিছু বলছিস না যে? চুপ করে গেলি কেন? আমার লাগবে বাবা, তুমি পারলে বলো, নাহলে আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে 10,000 পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখন রাখি। শত চেষ্টার পরেও কোনোভাবেই আমি আমার কাজে মন দিতে পারছিলাম না। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? মা সব সময় বলে পুরুষ মানুষের মূল্য উপার্জনে। মায়ের কথায় আমি অমত না। বাবার অপারেশনের জন্য ডাক্তার যে খরচের হিসাব দেখিয়েছেন, তা হয়তো আগামী 2 বছরের পরিশ্রমে উপার্জন করতে পারবো না। ভেঙে পড়বেন না, বাবার ওষুধ তো চলছে। আপনি আপনার ড্রিমে ফোকাস করুন। আপনি একদিন সফল হবেন, আর আপনার উপার্জনের টাকায় বাবার অপারেশনও হবে। ছোটবেলায় পড়াশোনায় খারাপ ছিলাম না, তবুও ডিগ্রি দিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন কখনোই দেখিনি। স্বাধীনতাকেই সবসময় কেরিয়ারের পাশাপাশি রেখেছি, তাই স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই বেছে নিয়েছি নিজের কেরিয়ার গড়ার জন্য। সেখান থেকে যে খারাপ রেসপন্স পাচ্ছি সেটা না, তবুও আমার যতটা প্রয়োজন ততটা এখনো করে উঠতে পারিনি। স্বাধীনতাকে সবসময় কেরিয়ারের পাশাপাশি রেখেছি, তাই স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলাম। একদিন সব হবে, ভেঙে পড়লে চলবে না। মাঝে মাঝে আমার খুব ভয় হয় জানো, যদি মাঝপথ থেকে ফিরে আসতে হয় তখন আমি কি করব? এটা ছাড়া আমি তো কোনো কাজই পারি না। পূরণের পথে হাঁটতে হাঁটতে থেমে গেলে বা দোটানায় পড়ে গেলে সফলতা অর্জন করা খুব কঠিন হয়ে যায়। সফল হওয়ার স্বপ্ন সব মানুষই দেখে, কিন্তু সবাই সফল হয় না। একজন তৃষ্ণার্ত পথিকের গন্তব্যে পৌঁছাতে জলে যতটা প্রয়োজন, একজন মানুষের স্বপ্ন পূরণের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। সেই সময় আমার ওয়াইফ আমার পাশে এমনভাবে এসে দাঁড়ায়, মনে হচ্ছিল যেন আমার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার দায়ভার তার কাঁধেই। গরম গরম চা চলে এসেছে। প্রত্যেকটা পরিবারের মানুষেরই জীবনটারে সুখ দুঃখের সমন্বয়। দুঃখের উৎস যাই হোক না কেন, পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর সমস্ত কৃতিত্বই আমার স্ত্রীর। সত্যি? চলো তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসে। এখন রাত্রে আপনি কোথায় যাবেন? ক্যাফে, তবে বিলটা কিন্তু আমি দেবো।
এই মাসে আমি আমার পেজ থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। কই বলেননি তো? সারপ্রাইজ। সত্যি আই এম সো হ্যাপি। চলো রেডি হয়ে নাও। এখন না, কাল সন্ধ্যায় আমি, আপনি আর সিমরান। ওকে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই। তবে এত সুন্দর একটা খুশির মুহূর্তে আপনাকে কি দেওয়া যায় বলেন তো? একটা গোলাপ। গোলাপ? কিন্তু এখন তো সব ফুলের দোকান বন্ধ। গোলাপের একটা ছবি এঁকে দিন। ছবি? আমি তো ছবি আঁকতে পারি না। চেষ্টা করুন। ওকে, আই উইল ট্রাই। কিন্তু তুমি এই দিকে তাকাবে না, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলেছি আমি ছবি আঁকতে পারি না। না না, খুব সুন্দর হয়েছে। মজা নিচ্ছ? না না, সত্যি সুন্দর হয়েছে। সবই বুঝতে পারছি। আচ্ছা শোনো, কাল থেকে তোমাকে আর স্কুলে যেতে হবে না। এখন থেকে তোমার টোটাল রেস্ট। বুদ্ধু, এই সময় একটু চলাফেরা করলে বাচ্চা সুস্থ থাকে। তাছাড়া আপনি সবে পেমেন্ট পাওয়া শুরু করেছেন। এখন আমি 5-6 মাস স্কুল যেতে পারবো, তারপরে যেতে চাইলেও হার যেতে পারবো না। সেই সময়ে খুশির মুহূর্তগুলো জীবনের সকল দুঃখ কষ্টগুলোকে আড়াল করে রেখেছিল। সুখ যেন বৃষ্টি হয়ে ঝরছিল, কিন্তু সেই বৃষ্টি ছিল শরতের ভেসে আসা এক টুকরো মেঘ, বৃষ্টি হয়ে ঝরে পড়ার মতো, বেশিক্ষণের জন্য নয়। এমন জীবনসঙ্গী পেলে জীবনের পথ অনেক সুন্দর এবং সহজ, তাই না বলেন? কাহিনী এখনো অনেক বাকি। মা সবসময় চিন্তায় থাকলেও আমাদের দুজনের বেশ ভালোই দিন কাটছিল। কিছুদিন যেতে না যেতেই পরিবারের ওপর একের পর এক বজ্রপাতের মতো আক্রমণ শুরু হয়। ওই ওঠো, চাটা খেয়ে নাও। উঠবা না মনের মতো পড়ে থাকবা? কি হলো, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো। সিমরান, বৌমা, তাড়াতাড়ি এসো, দেখো তোমার শ্বশুরের কি হয়েছে। তুমি কথা বলো, কথা বলো। মা, বাবার কি হয়েছে? তোমার শ্বশুর আর বেঁচে নেই বৌমা, তোমার শ্বশুর আর বেঁচে নেই। বাবা, খবরদার তুই বাবা বলে ডাকবি না। তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা করে। তুই একটা অপদার্থ। তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। বাবার ছেড়ে যাওয়ার পর মায়ের চোখে আমি অপরাধী হয়ে যাই। দাদা, বাবা আর নেই দাদা, এখন আমাদের কি হবে? আমি তোমাকে আগেই বলেছিলাম জবটা ছেড়ে দাও।
আমি সতর্ক হওয়ার যথেষ্ট চেষ্টা করেছি, তারপরে এমন কিভাবে যে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। আসলে আমার কপালটাই খারাপ। বিপদ যেন আমার ঠিকানায় খুঁজছিল, পথ চিনে গেছে। বাবা যাওয়ার কিছুদিন যেতে না যেতেই তোমার মিসক্যারেজ, এদিকে আমার চ্যানেলটাও হ্যাক হয়ে গেছে। আপনি এত কিছুর পরেও নিজেকে সামলে রেখেছেন, এটাই অনেক। সত্যি আপনার সহ্য ক্ষমতার প্রশংসা করতে হয়। সহ্য ক্ষমতা অপেক্ষা আঘাতের শক্তি অনেক বেশি। অনেকক্ষণ ধরেই বলতে ইচ্ছে করছে, এমন একজন মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেতেও কিন্তু ভাগ্য লাগে। সে বলেছিল সফলতা সংগ্রামকে কেউই আপন করে নিতে পারে না, হোক না সে যতই কাছের মানুষ, আপন মানুষ। আমার ওয়াইফও কিন্তু একজন মানুষ। মানে এতক্ষণ ধরে যা ধারণা করে আসলাম, আপনার এই কথায় সব এলোমেলো হয়ে গেল। প্রত্যেক মানুষকেই তার অবদানের অবসান ঘটানোর মতো একটা পরিস্থিতির শিকার হতে হয়। এদিকে আমার চ্যানেলটাও হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে গেছে মানে? আপনি তো কোনো কাজই পারেন না, নিজের চ্যালেঞ্জটা হারিয়ে ফেললেন। সংসারের কাজ বাইরের কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই, তাও আমি চুপ থাকি শুধু আপনার দিকে তাকিয়ে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, মা ঠিকই বলে, আপনি একটা অপদার্থ ছেলে। আপনার জন্য আজ আমার এই অবস্থা। আপনি শুধু আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী না, আমার গর্বের সন্তান নষ্টের জন্য দায়ী আপনি। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার সফলতা অর্জন করার সংগ্রামের একমাত্র সঙ্গী ছিল আমার স্ত্রী। তার মুখ ফিরিয়ে নেওয়াটা আমার কাছে সূর্যাস্তের মতো ছিল। মুহূর্তের মধ্যেই পুরো দুনিয়াটা আমার কাছে অন্ধকার হয়ে গেছিল। সেদিন আমি ভেবেই নিয়েছিলাম, এই দুনিয়ায় না আমি থাকবো, না আমার কোনো অস্তিত্ব থাকবে। চ্যানেলটা তো হ্যাক হয়ে গেছিল, আমার লেখা ডায়েরিগুলো নিয়ে আমি সেটাই করতে যাচ্ছিলাম। খবরদার তুই বাবা বলে ডাকবে না, তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা করে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, মা ঠিকই বলে, আপনি একটা অপদার্থ ছেলে। আপনার জন্য আজ আমার এই অবস্থা। আপনি শুধু আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী না, আমার গর্বের সন্তান নষ্টের জন্য দায়ী আপনি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, তোর বাবা আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী না, আমার গর্বের ছেলে হওয়ার জন্য দায়ী আপনি। এটা তুই কি করছিস? জীবন তো একটাই, যে পথের শেষ প্রান্তে মৃত্যু আছে। মানুষ চাইলেই মৃত্যুটাকে মাঝপথে আনতে পারে। মানুষ তো হারিয়ে যায়, বাকি পথটুকু পড়ে থাকে তার অপেক্ষায়। মৃত্যু তো আবশ্যিক, স্বেচ্ছায় মৃত্যুবরণ করে পথের শেষটা বাকি না রাখাই উত্তম। সবাই ভাবে মানুষ বাঁচে নিঃশ্বাসে, আসলে মানুষ বেঁচে থাকে ধৈর্যে। আসলে মানুষ বেঁচে থাকে ধৈর্যে, ধৈর্যে, ধৈর্যে। কোথায় গিয়েছিলেন আপনি? সেই কখন থেকে আপনাকে কল করছি, কলটাও রিসিভ করছেন না। শোনেন, এনডিটিভি থেকে লোক এসেছিল, ওনারা আপনার ইন্টারভিউ নিতে চায়। আমি রওনা দিয়েছিলাম জীবনটাই শেষ করে দিতে, আর এদিকে অপেক্ষা করছিল আমার জীবনের নতুন একটা অধ্যায়। সেদিনের পর থেকে আমার জীবনটাই বদলে যায়। এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, আমি সেই মানুষটা সামনাসামনি একবারের জন্য হলেও হতে চাই, যার জন্য আমি এখনো বেঁচে আছি। আপনি মোটিভেশনাল ভিডিও বানান, আপনার জীবনের কাহিনীটাও কোনো মোটিভেশনাল ভিডিওর থেকে কম নয়। আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করি, আপনার সাথে তার তাড়াতাড়ি দেখা হোক, যাকে আপনি এতদিন ধরে খুঁজছেন। আরে, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, এনডিটিভি থেকে লোক এসেছিল, ওনারা আপনার ইন্টারভিউ নিতে চায়। ফারহান, তোর মামাতো বোন সীমা এসেছে, ওর সঙ্গে কিছু বন্ধু বান্ধব হয়েছে, তুই বাইরে আয়। ঠিক আছে মা, তুমি ওদেরকে একটু বসতে বলো, আমি আসছি।
যার খোঁজে আপনি প্রতিটা মুহূর্ত বিভোর থাকেন তাকে দেখার খুব স্বাদ জাগে। তাকে শুধু আপনি আঁকা ছবিতে দেখলাম, ভাবতে অবাক লাগে। কদিন আগে একটা গোলাপের ছবি আপনি ঠিকমতো আঁকতে পারতেন না, আর এখন একটা মানুষের ছবি নিখুঁতভাবে এঁকে ফেলছেন। আপনার আঁকা ছবি দেখে মনে হয় সেই মানুষটাকে আমি সরাসরি দেখছি। কেমন আছিস সীমা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তুই এখন সেলিব্রিটি হয়ে গেছিস, আমাদেরকে তো ভুলে গেছিস। কি যে বলিস, মামা মামি সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। তুই এখন কি করছিস? ওভার বাংলা টিভি আর বাংলার অফিসিয়াল দুটো ইউটিউব চ্যানেলে অভিনয়ের কাজ করছি। বাহ, খুব ভালো। যদি কিছু না মনে করেন তাহলে আপনার সঙ্গে একটা সেলফি নিতাম। এবার খুশি তো? ফারহানের সাথে কবে দেখা করব, কবে দেখা করাবি, তাই বলে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিলি। আজ আমি ভীষণ খুশি, অনেক দিনের ইচ্ছাটা আজ আমার পূর্ণ হলো। ফারহান, বল। তুই মন খারাপ করে বসে কেন? সেলিব্রিটিরা সবসময় চাপে থাকে, তাই না বল? কই না তো। ফুপি, ওর কি সবসময় মন খারাপ থাকে? ফারহান, আজ আমার বাড়িটা সুখে শান্তিতে ভরা। যে সুখের ছায়ায় আছি তার উৎস হলি তুই। তুই সব সময় এইভাবে মন খারাপ করে থাকলে ভালো লাগে বল? আমরা সবাই সুখে আছি মা। তোমরা শুধু সুখে আছো আর আমি আছি সুখের পাশাপাশি সুখ শেকড়ের খোঁজে, যে খোঁজ আমায় প্রতিটা মুহূর্ত উন্মাদ করে রাখে। তাছাড়া তুমি বললে না তোমরা যে সুখে আছো সেই সুখের ঢাল আমি। ঢালকে তো তাপ সহ্য করতেই হবে মা। তোমরা গল্প করো, আমি আসছি। ফারহান, ফারহান, ফারহান। কে? কে? আমি, যাকে তুই এতদিন ধরে খুঁজছিস। আমি তো তোমাকে খুঁজছি না, আমি যাকে খুঁজছি সে একজন বৃদ্ধ, বয়স্ক। তুমি তো অবিকল আমার মতো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার আত্মা। তুই ঠিকই বলেছিস, তখন আমি বৃদ্ধ হয়ে গেছিলাম, যে কারণে তুই সুইসাইড করতে যাচ্ছিলি। আর আজ দেখ, আমি তোর মতোই যুবক। আমি কোনো মানুষ না, আমি হলাম ধৈর্য, তোর ধৈর্য। এতদিন ধরে আমি যাকে খুঁজছি, যাকে আমার সফলতার চাবিকাঠি মেনে এসেছি, সে আর কেউ নয়, আমার ধৈর্য। একটা স্বপ্ন, একটা সংগ্রাম, একটা দিগন্ত তখনই সুন্দর যখন সেটা থাকে ধৈর্যের আবরণে।